আচ্ছা, কোটিপতি বা মিলিয়নেয়ার বললে আমাদের চোখে ঠিক ভাসে। বিশাল একটা বাংলো, গ্যারেজের দামি গাড়ি আর আর ডিজাইনার পোশাক পরা কোনো মানুষ। এই ছবিটাই তো আমাদের মাথায়, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু যদি বলা হয় আসল কোটিপতিদের বেশিরভাগই দেখতে আর জীবনযাপন করতে আমাদের পাশের বাড়ির সাধারণ মানুষটার মতোই। এই ধারণাটাই তো একটা বিরাট ধাক্কার মতো। ঠিক এখানেই আজকের আলোচনার আসল মজাটা। আমাদের কাছে আমেরিকার সাধারণ কোটিপতিদের ওপর করা কিছু অসাধারণ গবেষণার তথ্য আছে, আর এই তথ্যগুলো এমন একটা বই থেকে নেয়া যা ধনী হওয়ার প্রচলিত ধারণাকে একেবারে ভেঙে চুরে দেয়। তার মানে আমাদের আজকের মিশন হলো সেই লুকানো বাস্তবতাটা সামনে আনা। কিভাবে সম্পদ আসলে লোক দেখিয়ে তৈরি হয় না, বরং নীরবে তৈরি হয়। একদম নীরবে, সংযমে আর পরিকল্পনায়। বিষয়টা হলো সম্পদ দেখানো আর প্রকৃত সম্পদশালী হওয়ার মধ্যে যে বিশাল একটা পার্থক্য আছে সেটা বোঝা। দারুণ। তাহলে চলুন এই প্রচলিত ধারণা ভাঙার খেলাটা শুরু করা যাক। অবশ্যই। প্রথম এবং সবচেয়ে বড় যে ধারণাটা এই গবেষণা ভেঙে দেয় তা হলো মিলিয়নিয়ার্সরা দেখতে আপনার আমার মতোই। মানে তারা কোনো চাকচিক্যময় জীবন কাটায় না। না, তারা দামি স্যুট পরে না, বিলাসবহুল গাড়ি চালায় না, বরং তারা এমন একটা জীবন কাটায় যাকে বলা যেতে পারে আয়ের চেয়ে অনেক নিচে। এর পেছনের কারণটা হলো তারা সামাজিক চাপের ঊর্ধ্বে উঠতে পেরেছে। কে কি ভাবল তা দিয়ে তাদের আত্মমর্যাদা নির্ধারিত হয় না। এই সামাজিক চাপের ঊর্ধ্বে ওঠা কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের চারপাশে তো একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছেই। ঠিক, কার ফোনটা নতুন, কার গাড়িটা বড়। এই অবস্থায় নিজেকে সংযত রাখাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বইটিতে নিশ্চয়ই এই মিতব্যয়িতার উপর খুব জোর দেওয়া হয়েছে। একেবারে মূলে একটা অধ্যায়ের নামই হলো ফ্রুগাল ফ্রুগাল ফ্রুগাল, মানে মিতব্যয়ী, মিতব্যয়ী এবং মিতব্যয়ী। তবে এটাকে কিপটিমি ভাবলে তো ভুল হবে, তাই না? একদম। এটা আসলে খরচের ব্যাপারে সচেতন ভাকা। তারা অপ্রয়োজনীয় খরচকে একরকম ঘৃণা করে, কারণ তারা জানে প্রতিটি অপ্রয়োজনীয় খরচ তাদের আর্থিক স্বাধীনতাকে পিছিয়ে দিচ্ছে। একটা উদাহরণ দিয়ে বোঝালে হয়তো বিষয়টা আরও সহজ হবে। হ্যাঁ, যেমন ধরুন রাহুল আর ফাহিম দুজনই একই কোম্পানিতে চাকরি করে আর মাসে ধরা যাক 50,000 টাকা করে বেতন পায়। আচ্ছা, একই আয়, কিন্তু আমি নিশ্চিত তাদের জীবনযাপনের ধরনে আকাশ পাতাল তফাৎ। ঠিক ধরেছেন। রাহুল তার বেতনের টাকা দিয়ে লেটেস্ট মডেলের আইফোন কেনে ইএমআইতে, ব্র্যান্ডেড পোশাক কেনে আর বন্ধুদের সাথে প্রতি সপ্তাহে দামি রেস্তোরাঁয় যায়। মানে বেতনের বড় অংশটাই শেষ। হ্যাঁ, সে হয়তো ভাবে এটা তার স্ট্যাটাস বাড়াচ্ছে। মাস শেষে তার সঞ্চয়ের খাতা শূন্য। আর ফাহিম? সে কি করে? ফাহিম একই আয় করেও একটা সাধারণ স্মার্টফোন ব্যবহার করে, লোকাল ব্র্যান্ডের পোশাক পরে, আর সে প্রতি মাসে খুব সহজে 15 থেকে 20,000 টাকা বাঁচিয়ে ফেলে। কিন্তু টাকাটা তো শুধু বাঁচিয়ে ব্যাংকে ফেলে রাখে না, তাই তো? না, এখানেই আসল খেলাটা। সে টাকাটা মিউচুয়াল ফান্ড বা শেয়ারের মতো জায়গায় বিনিয়োগ করে, মানে টাকাটাকে কাজে লাগায়। যেখানে টাকাটা নিজেই আরও টাকা তৈরি করতে পারে। কম্পাউন্ডিংয়ের জাদু। একদম। 10 বছর পর দেখা যাবে রাহুলের জীবনযাত্রা হয়তো চাকচিক্যময়, কিন্তু তার কোনো সম্পদ নেই, আর ফাহিমের সম্পদ হয়তো কোটি টাকা ছাড়িয়ে গেছে। তার মানে ধনী হওয়াটা আয়ের ওপর ততটা নির্ভর করে না যতটা করে আচরণের ওপর। এটা গণিত নয়, এটা মনস্তত্ত্ব। ঠিক তাই। আর এই আচরণের বিষয়টা গাড়ির উদাহরণ দিয়ে আরও পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, ইউ আর্নড হোয়াট ইউ ড্রাইভ অধ্যায়টার কথা বলছেন তো? আমাদের সমাজে গাড়িকে তো প্রায় সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয়। আর এটাই সবচেয়ে বড় আর্থিক ফাঁদগুলোর একটা। গাড়ি এমন একটা সম্পদ যার মূল্য শোরুম থেকে বেরোয়ার মুহূর্ত থেকেই কমতে শুরু করে। একটা ডিপ্রিসিয়েটিং অ্যাসেট। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে বেশিরভাগ কোটিপতি মাঝারি দামের নির্ভরযোগ্য গাড়ি ব্যবহার করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা গাড়ির জন্য ঋণ নেন না, নগদে কেনেন। কিন্তু অনেকের পক্ষেই তো একবারে নগদ টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব হয় না। খুব ভালো একটা প্রশ্ন। বইটির মূল বার্তা হল প্রয়োজন আর ইচ্ছের মধ্যে পার্থক্য করা। এই যে ধরুন জনি তার সামাজিক মর্যাদা দেখানোর জন্য 16 লাখ টাকার একটি নতুন গাড়ি 5 বছরের লোনে কিনল। প্রতি মাসে একটা বড় অঙ্কের ইএমআই দিতে হচ্ছে। আর ফলে তার সঞ্চয়ের পথটাই প্রায় বন্ধ হয়ে গেল। অন্যদিকে রবি তার প্রয়োজন মেটানোর জন্য 5-6 লাখ টাকা দিয়ে একটি নির্ভরযোগ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনল। আর বাকি টাকাটা?
বাকি 10 লাখ টাকা সে বিনিয়োগ করে দিল। ফলাফলটা তো দিনের আলোর মতো পরিষ্কার। অবশ্যই 5 বছর পর জনি হয়তো লোন শোধ করবে, কিন্তু তার গাড়ির দাম অর্ধেক হয়ে যাবে, আর রবির বিনিয়োগ বেড়ে হয়তো 15-20 লাখে পরিণত হবে। তার মানে কোটিপতিরা গাড়িকে প্রয়োজন হিসাবে দেখে, স্ট্যাটাস হিসাবে নয়। এই সিদ্ধান্তটা আসলে আরও বড় একটা অভ্যাসের অংশ, তাই না? মানে শুধু অর্থ নয়, ধনীরা তাদের সময় এবং শক্তিকেও একইভাবে হিসেব করে ব্যবহার করে। ঠিক এই জায়গাতেই আলোচনাটা আরও গভীর হয়ে যায়। শুধু টাকা জমানো নয়, সময় আর শক্তিকেও সম্পদে রূপান্তর করা, এটাই তাদের মূল দর্শন। তারা খুব পরিকল্পিতভাবে দিন কাটায়। এর সাথে তো অষ্টম অধ্যায়ের একটা দারুণ মিল আছে, জবস, মিলিয়নিয়ার ভার্সেস নন মিলিয়নিয়ার। হ্যাঁ, মানে উচ্চ বেতনের চাকরি করলেই যে কেউ ধনী হবে এমন কোনো কথা নেই। একেবারেই না। এটাই তো সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। যেমন একজন ডাক্তার হয়তো মাসে কয়েক লাখ টাকা আয় করেন, কিন্তু সেই আয়ের সাথে তাল মিলিয়ে যদি তার জীবনযাত্রাও ব্যয়বহুল হয়ে যায়, বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি, তাহলে দিন শেষে তার সঞ্চয় শূন্য বা ঋণাত্মক হতে পারে। তাকে বলা হয় হাই ইনকাম লো নেটওয়ার্থ। একদম। অন্যদিকে একজন সাধারণ প্লাম্বার বা ছোটখাটো কনস্ট্রাকশন সামগ্রী সরবরাহকারী, তার আয় হয়তো ডাক্তারের চেয়ে অনেক কম, কিন্তু তার জীবনযাত্রা খুবই সাধারণ। ফলে সে আয়ের একটা বড় অংশ বিনিয়োগ করতে পারে। ঠিক, আর খুব কম সময়ে আর্থিকভাবে স্বাধীন হয়ে যায়। মূল কথা হলো, আপনি কত টাকা আয় করছেন সেটা জরুরি নয়। জরুরি হলো আপনি কত টাকা রাখতে পারছেন। তার মানে ধনী হওয়ার পেছনে কিছু নির্দিষ্ট অভ্যাস বা আচরণের একটা প্যাটার্ন আছে। বইটিতে কি অভ্যাসগুলোর কোনো তালিকা দেওয়া হয়েছে? হ্যাঁ, নবম অধ্যায়ে 7টি প্রধান অভ্যাসের কথা বলা হয়েছে। তবে তালিকা হিসেবে না ভেবে আমরা সেগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, সেটা ভালো হবে। প্রথমটা হলো মানসিকতা বা মাইন্ডসেট। এর মধ্যে পড়ছে আয়ের চেয়ে কম খরচে জীবনযাপন করা আর সামাজিক দেখানোর জন্য জিনিসপত্র না কেনা। এটা হলো মানসিক বর্ম তৈরি করা। হ্যাঁ। দ্বিতীয়টা হলো কৌশল বা স্ট্র্যাটেজি, মানে সময়, অর্থ ও শক্তিকে দক্ষতার সাথে পরিকল্পনা করে ব্যবহার করা। আর তৃতীয়টা হলো ভবিষ্যৎ চিন্তা বা লেগেসি, আর্থিকভাবে স্বাধীন থাকাকে জীবনের মূল লক্ষ্য বানানো। এবং এই সন্তানদের আর্থিক শিক্ষা দেওয়ার বিষয়টা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ অনেক বাবা মা ভাবেন সন্তানদের টাকা পয়সা দিয়ে সাহায্য করলেই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, কিন্তু গবেষণা তো উল্টো কথা বলছে। হ্যাঁ, এবং এর জন্য বইটিতে একটি অসাধারণ শব্দ ব্যবহার করা হয়েছে, ইকোনমিক আউটপেশেন্ট কেয়ার বা ইওসি। ইওসি এটা কি? মানে অনেকটা নিয়মিত আর্থিক ইনজেকশন দেওয়ার মতো। বাবা মা যখন প্রাপ্তবয়স্ক সন্তানদের নিয়মিত টাকা দেন বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, তখন সেটাকে সাহায্য মনে হলেও এটা আসলে সন্তানের আর্থিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। বাহ, দারুণ উপমা। তারা নিজের পায়ে দাঁড়ানোর মানসিক শক্তিটাই পায় না। বইয়ের একটা খুব শক্তিশালী উক্তি আছে, যে টাকা আপনি উপার্জন করেন না, সেই টাকা আপনি সম্মানও করেন না। তার মানে যে সবকিছু সহজে পেয়ে যায় সে সম্পদের মূল্য বোঝে না। ধরা যাক আরিফ তার পরিবার থেকে সবকিছু পেল, আর অন্যদিকে মিম যে নিজের পরিশ্রমে সব তৈরি করছে, 10 বছর পর পার্থক্যটা কেমন হবে? আরিফ একজন ভোক্তা বা কনজিউমার হিসেবে বড় হবে, তার মানসিকতা থাকবে খরচ করার। আর মিম একজন স্রষ্টা বা ক্রিয়েটর হিসেবে, তার মানসিকতা থাকবে সম্পদ তৈরি করার। 10 বছর পর মিমের নিজস্ব অর্জিত সম্পদের পরিমাণ এবং মানসিক শক্তি আরিফের চেয়ে অনেক বেশি হবে। তাহলে আর্থিকভাবে সফল বাবা মায়েরা কি করেন? তারা সন্তানদের সরাসরি টাকা না দিয়ে 3টি জিনিস দেন: শিক্ষা, দায়িত্ববোধ এবং শৃঙ্খলা। তারা টাকা দেন না, টাকা ব্যবস্থাপনার জ্ঞান দেন। এটাই আসল উত্তরাধিকার। আর এই পুরো আলোচনার শেষ ভাগে আসে পেশা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, ফাইন্ড ইয়োর নিশ অধ্যায়ে একটা চমকপ্রদ তথ্য দেওয়া হয়েছে। গবেষণা বলছে আমেরিকার বেশিরভাগ কোটিপতি কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্পোরেট জগতের বড় পদে চাকরি করেন না। এটা তো অবিশ্বাস্য। আমরা তো সবসময় ভাবি যে ওগুলোই সবচেয়ে লাভজনক পেশা। তাহলে তারা করেনটা কি? তারা এমন সব ব্যবসা বা পেশা বেছে নেন যেগুলোকে আমরা বলি বোরিং বা একঘেয়ে। যেমন ধরুন গ্যারাজ মালিক, ট্যাক্স কনসালটেন্ট, কনস্ট্রাকশন সামগ্রী সরবরাহকারী, প্লাম্বিং সার্ভিস বা পেস্ট কন্ট্রোল সার্ভিস।
এই পেশাগুলো হয়তো সামাজিকভাবে খুব আকর্ষণীয় নয়। কিন্তু এগুলোতে প্রতিযোগিতা কম আর লাভের পরিমাণ অনেক বেশি। ঠিক তাই। কর্পোরেট চাকরি করা রনির মাসিক বেতন 1.5 লাখ টাকা, কিন্তু তার জীবনযাত্রার খরচও অনেক বেশি। মাস শেষে তার সঞ্চয় প্রায় শূন্য। আর অন্যদিকে মিজানের একটি প্লাম্বিং সার্ভিসের ব্যবসা আছে। তার মাসিক লাভ হয়তো ৮০-৯০ হাজার টাকা, কিন্তু তার জীবনযাত্রার খরচ খুবই সাধারণ। ফলে সে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারে। ৫ বছর পর দেখা যাবে রনির চেয়ে ব্যবসায় মিজানের নিট সম্পদ অনেক বেশি। একদম। সাধারণ ব্যবসায়ী নীরবে কোটিপতি তৈরি করে। তাহলে আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, ধনী হওয়ার প্রচলিত ধারণাটাই একটা মস্ত বড় ভুল। এটা কোনো লটারি জেতা বা আকস্মিক ঘটনা নয়, বরং এটা দীর্ঘদিনের পরিকল্পিত, শৃঙ্খলাবদ্ধ এবং কিছুটা একঘেয়ে অভ্যাসের ফল। আর আসল রহস্যটা হলো সামাজিক চাপের বিরুদ্ধে একটা মানসিক বর্ম তৈরি করা এবং লোক দেখানো জীবনকে না বলতে পারা। চূড়ান্ত বার্তা এটাই। সম্পদশালী হওয়ার যাত্রাপথটি হল দেখাওয়া বা লোক দেখানো জীবনযাত্রাকে পরিহার করে নীরবে নিজের আর্থিক ভিত্তি শক্তিশালী করা। এটা 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন, যেখানে প্রতিদিন নেওয়া ছোট ছোট সঠিক সিদ্ধান্তগুলোই সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন নিয়ে আসে। আর আমাদের আজকের এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা প্রায়ই ভাবি যে আরও বেশি আয় করলেই আমাদের সব আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আজকের আলোচনার পর প্রশ্নটা হলো, যদি কাল আপনার আয় দ্বিগুণ হয়ে যায়, আপনার জীবনযাত্রা কি দ্বিগুণ বিলাসবহুল হবে, নাকি আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে? আপনার উত্তরই হয়তো আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।